একটা মায়া ঢুকছে এখানে মাত্র। কোন দিক গেছে? রিসিপশনিস্ট দুজন একদল মাস্তান চেহারার মানুষের সরাসরি প্রবেশ দেখে অবাক হয়ে পিছু পা হয়। নিশ্চিত হয় ঘটনা আসলে কি। তার মানে এই মেয়ের পিছন পিছন এরা এসেছে, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই বেটা, কথা কানে যায় না? পিস্তল বার করমু? ও ওই দিকে গিয়েছে। লিয়াকত চারপাশে চোখ বুলিয়ে পকেট হতে পিস্তল বের করে চোয়াল শক্ত করে বলে, 2 টাকার দামের হোটেল খুঁজতে বেশি সময় লাগবে না, এই চল। স্যার, আপনারা একটু স্থির হন। এভাবে রুমে তল্লাশি করে অন্যের প্রাইভেসি নষ্ট করার কোনো নিয়ম নেই। এই বেটা, বেশি কথা বলবি না, ডিরেক্ট মাটির চাপাতি মুখ। লিয়াকতের দল প্রথম কক্ষ বাদ রেখে সোজা চলে যায় শেষ মাথায়। দুপাশে তাও প্রায় 13 কিংবা 14টা রুম হবে। একটা একটা করে তারা শুরু করে তল্লাশি। ঠিক তার 1 কিংবা 2 মিনিটের মাথায় ঝড়ের বেগে এসে পৌঁছায় একজন লম্বা চওড়া পুরুষ, যে কিনা নির্দ্বিধায় আসা মাত্র সরাসরি সামনের কক্ষে ঢুকে পড়ে। যে কক্ষে একটু আগে প্রবেশ করেছে সেই রমণী। রিসেপশনিস্ট দুজন বিস্ফোরিত নেত্রে তাকিয়ে থাকে। কি হচ্ছে, কি সার্কাস চলছে কিছুই বুঝতে পারছে না তারা। তন্মধ্যে একজন নিস্তেজ গলা ভেদ করে বলে, এটা কি পুরনো বাংলা সিনেমা? লুকোচুরি প্রেম খেলা চলছে? বুঝতে পারছি না স্যার, তবে হতে পারে এরা হয়তো শুটিং করেছে। ওরা ভিলেন, আর মাত্র যে সুন্দর লোকটা ঢুকলো সেটাই হয়তো নায়ক। তাহলে মেয়েটা নায়িকা। উল্টাপাল্টা কিছু হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি স্যারকে ফোন করে এখানে আসতে বলো। হোটেলের ম্যানেজার সাজ্জাদ আলম ফোন কল পেয়ে ছুটে আসে তৎক্ষণাৎ। তার ঠিক কয়েক সেকেন্ড পরেই এসে পৌঁছায় কক্ষের মালিক আখতারুজ্জামান। দ্বিধাহীন ভাবে তার কক্ষে প্রবেশ করা মাত্র ভেতর হতে বের হয়ে আসে দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে। মুহূর্তেই থমকে যায় সে। আসিফ? আসিফ সানজির হাত ধরে বের হয়ে যাওয়া মুহূর্তেই মুখ তুলে তাকায়। সামনে দাঁড়ানো অতি পরিচিত ব্যক্তিকে দেখে সে থমকায়। ইনি হচ্ছেন এমপি সাহেবের চাচার বন্ধু আখতারুজ্জামান। ইস, সময় এখনই এই বেটা এখানে আসতে হলো। আসিফ বুঝতে পারছে সর্বনাশ হয়ে গিয়েছে, তবে সে নিজের নার্ভাসনেস প্রকাশ করে না। সেলিমের ভাতিজি তুমি না? সঞ্জিনাম, সান্নিদের ছোট বোন। সানজি আসিফের হাতের তালুতে নখ বসিয়ে দেয় চেনা পরিচিত মানুষের সম্মুখীন হতেই। শির দ্বারা বেয়ে তার শীতল স্রোত বয়ে যায়। কোনো মতে মাথা নেড়ে হ্যাঁ জানাতেই বয়স্ক লোকটা বড় বড় চোখ করে তাকিয়ে বলেন, ও মাই গড, তোমরা আমার কক্ষে? হোটেল ম্যানেজার সাজ্জাদ আলম চলমান পরিস্থিতি দেখে ঘামতে থাকেন। এদিকে কিছু মাস্তান তার হোটেলের 12টা বাজিয়ে দিচ্ছে, আরেকদিকে কপত কপুতি জালে পড়েছে আটকা। হচ্ছেটা কি আসলে? জোর গলায় চেঁচিয়ে উঠেন তিনি। আমার হোটেলে এসব কি চলছে? ম্যানেজারের চিৎকারে লিয়াকতের দল ঘুরে তাকাতেই দূর হতে তাদের শিকারীকে দেখতে পায়। সাথে সাথে গর্জন তুলে তারা ছুটে আসতে থাকে। এদিকে অথই সমুদ্রের বিপদ সংকেতের উপরে উঠে যেতেই আসিফ সানজির হাত শক্তভাবে ধরে সবকিছু উপেক্ষা করে দৌড় শুরু করে। ঝড়ো হাওয়া এলোমেলো ভাবে বয়ে চলছে, হেলে দুলে নড়ছে দু পাশের গাছগুলো। আকাশ হতে ঝরছে দু একটা ফোঁটা করে বৃষ্টি। স্নান রাত্রিতে দুজন মানবী দৌড়ে ছুটছে অজানা এক গন্তব্যে। সানজির পরনে সাদা রঙের গোলাকার ঘেরওয়ালা কুর্তির সঙ্গে ওড়নাটা হাওয়ায় উড়ছে ছন্দ হারিয়ে। 2 কামরার ফ্ল্যাট, ছোট সংসার, মাসে হাত খরচ 4 হাতে 5,000 টাকা, সাথে সব শখ পূরণ ফ্রি হবে। এগুলো কি আসিফ ভাই? আর আমরা কোথায় যাচ্ছি? কাজে অফিসে। জীবন বাঁচে না, এর মধ্যে আবার কে বিয়ে করবে? আমরা বিয়ে করব এখন। সানজি দৌড়ের গতি এক মুহূর্তেই ধীর হয়ে আসে। বিস্ময় ঘেরা চোখে সে তাকিয়ে থাকে আসিফের দিকে। অসংলগ্ন মুহূর্তে এমন ভারী একখানা কথা তার মাথার উপর দিয়ে যায়, বুকের মধ্যে ধক করে ওঠে। আসিফ ছুটে চলার কালে হাতে টান পড়তেই পিছু ঘুরে তাকায়। কি হলো? এসব কি বলছো তুমি? আমরা বিয়ে করব মানে? বিয়ে ছাড়া গতি নেই। আক্তার সাহেব গরম গরম খবরের হেডলাইন তৈরি করেছে হয়তো। কিন্তু তুমি তো আমার ভাই হও আসিফ ভাই। দুনিয়াতে মায়ের পেটের ভাই পিত্ত সমতুল্য হয়, আর বাদ বাকি
সবাই স্বামী তুল্য। ছি, এই লজিক আপনি কোথা থেকে পেয়েছেন? আসিফ সানজির হাত ফের পাকড়াও করে জোর গতিতে দৌড় শুরু করে, শুকনো গলা ভেদ করে বলে। নিজে তৈরি করেছি, কোনো আপত্তি আছে? সানজি পড়ে যায় বিপাকে। বুকের ভেতরে তার বাহিরের ন্যায় ঝড় শুরু হয়েছে। এমন ক্লান্তি লগ্নে বিয়ের প্রস্তাবে সে খানিকক্ষণের জন্য নীরব হয়ে যায়। তাড়াতাড়ি উত্তর চাই। আমার চাহিদা যে বেশি আসিফ ভাই, কত বেশি? অনেক বেশি। তোমার কি সামর্থ্য হবে সেটা পূরণ করার? আসিফ পাশ ফিরে যায়, এলোমেলো চুলে স্বর্ণমতী নারীর চোখে চোখ রেখে বলে। যেমন? আমি বিশ্বস্ততা চাই, আছে। বিশুদ্ধ ভালোবাসা চাই, আছে। প্রয়োজনীয় সম্মান, অবধারিত। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এগুলোর মেয়াদকাল চাই। আজীবন মেয়াদকাল। আমি ঠকতে চাই না আর। সে সুযোগ দিচ্ছি না আর। সানজিৎ দৌড় থামায়। অনেকটা দূর এসে গিয়েছে তারা। চোখ মুখ লাল হয়ে উঠেছে। ক্রমাগত নিঃশ্বাস ফেলতে ফেলতে বলে, ভালোবাসেন আমায়? আসিফ জবাব দেয় না, নিজের বিক্ষিপ্ত মনটাকে শান্ত করার প্রয়াস করতে থাকে। দু হাতে মুখ ঢেকে সে নিজেকে সংবরণ করে। সানজিকে সে ভালোবাসে এই প্রশ্ন মনকে করতেই মন তাকে জবাব দেয় সেই পুরনো দিনের কথা। নিজেকে দমাতে চায় সে, কিন্তু বেহেয়া মন সুর তুলে বলে, প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার। দুই চোখে আন্ধার দেখি, ঘুম আসে না আমার। রাতের বেলা শুয়ে শুয়ে শুধু ভাবি তোমায় কিভাবে পাবো আমি। এই দুঃসময়ে এমন গান মাথায় আসতেই লজ্জা পায় আসিফ। দীর্ঘশ্বাস ফেলে সে। অবশ্য মনকে দোষ দিয়ে খুব একটা লাভ নেই। সানজিকে যেদিন প্রথম দেখেছিল সেদিন হতেই সে অহনার জায়গায় তাকে বসিয়েছে। এর একমাত্র জীবন্ত উদাহরণ রিমন। সে জানে গিটারের তালে আসিফ এই গানের সুর কতবার তুলেছে, কিন্তু সানজির সামনে তা থেকে গিয়েছে অপ্রকাশিত। হ্যালো রিমন, মামাকে নিয়ে আয় তাড়াতাড়ি। আমি সানজিকে বিয়ে করতে যাচ্ছি। ইস্টার্ন রোডে কাজ অফিসের কাছাকাছি। সান্নিধ্য বাড়িতে জানাবি না। বিয়ের পর আমি নিজেই জানাবো। তাড়াতাড়ি। রিমন, কিছু ফুল এনে দিতে পারবি? খালি খালি লাগছে। ভাই, আপনার কি মাথা নষ্ট হয়ে গিয়েছে? মাথা আমার ঠিকই আছে, তুই তাড়াতাড়ি ফুল এনে দে। রিমন হতাশা আর ভয়ার্ত চাহনি সংমিশ্রণ ঘটিয়ে পা বাড়ায় ফুল আনতে। তার মাথা বন বন করে ঘুরছে। কল্পনাতেও ভাবেনি এই পাগলা প্রেমিক এত দূর চলে আসবে। এই পুরুষের এত কালের ভালোবাসার সাক্ষী সে। নিজ চোখে দেখেছে সানজির প্রতি আড়ালে সাজানো ভালোবাসার কিছু পরিস্ফুটন। কত রাত গিয়েছে গিটারের সুরে সুরে সে তার অবাক্ত ভালোবাসাগুলোকে স্মরণ করেছে নির্ভীতে। এই সব কিছু রিমনের জানা, কিন্তু শেষমেশ এমন দুঃসাহসিক কাজ যে করে বসবে সেটা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। সরাসরি বিয়ে, তাও আবার কাজী অফিসে। এত সময় নিলে তো সমস্যা। আপনার তো আরও ক্লায়েন্ট বসে আছে। একটু বসে থাকলে ক্ষতি নেই কাজী সাহেব। সারাদিন মানুষ দৌড়ের উপরেই থাকে, বসার সুযোগ কোথায় পায়? এই সুযোগে একটু বসে থাকুক। কাজী সাহেব বিরক্ত হন খানিকটা। রেজিস্ট্রি খাতা বের করে অকারণেই পৃষ্ঠা উল্টাতে থাকেন। আধা ঘন্টা হয়ে এলেও এমনভাবে বসে আছেন। এতক্ষণে তার গোটা 3টে বিয়ে পড়ানো সম্পূর্ণ হয়ে যেত, অথচ এই কপুতির পাল্লায় পড়ে সে একদম আটকে আছে। একবার বলছে গার্জিয়ান আসছে অপেক্ষা করুন, এখন আবার ফুল আনার পর বিয়ে হবে অপেক্ষা করুন। এত অপেক্ষা করলে তো ব্যবসা তার লাটে উঠে যাবে। প্রশস্ত কাঠের টেবিলে বড় চেয়ারে গম্ভীর মুখে বসে আছেন তিনি। ঠিক তার সামনে দুটো চেয়ারে বসে আছে পাত্রপাত্রী। পাশের বেঞ্চে সাক্ষীদাতা হিসেবে আসিফের মামা সহ 2-3 জন বন্ধু বান্ধব। একটু পরে বিবাহিত বনে যাবে বসারত এই নারী। মনে তার চাপা উত্তেজনা বইছে। অসম বেগে ছুটছে ঘাম, মুখরেখা আর গা জুড়ে। বুকের মধ্যে ধরফর কিছুতেই কমছে না। হিসেব নিকেশের পালা শেষ হলেও ভাইদের ভয়ে সে গুটিয়ে যাচ্ছে বারে বারে। তাদের না জানিয়ে বিয়ের মতো একটা শুভ কাজ করতে যাচ্ছে। ব্যাপারটা অনিশ্চিতের চেয়েও তার কাছে
থ্রিলিং ভাব লাগছে। এদিকে আসিফ ভাইয়ের প্রতি তার আস্থা অজান্তেই এত গাঢ় কেন হচ্ছে সেটাও বুঝতে পারছে না। মন মস্তিষ্ক তাকে একটা বারও বিপত্তির প্রশ্ন করছে না। অদ্ভুত। রিমন বৃষ্টিতে ভিজে করে ফুল এবং ফুলের গহনা নিয়ে এসে হাজির হয়। টাটকা লাল গোলাপ আর সাদা জাভেরার মিশ্রণে তৈরি গহনা আর কোপালের টিকলি। এছাড়া রাত হয়ে যাওয়াতে বিশেষ কিছু পায়নি সে। টুপটাপ জলের কণা পড়ে রয়েছে ফুলগুলোর উপর। কাঁচা ঘ্রাণ ছড়িয়েছে বেশ। আসিফ চেয়ার ছেড়ে উঠে রিমনের হাত থেকে ফুলের গহনাগুলো নিজ হাতে নেয়। সাদা চুড়িদার পরনে কোমল কান্তার কাছে এসে বিনা সংকোচে হাঁটু গেড়ে বসে সে। আশেপাশে কাজী সাহেব সহ মানুষজনের তোয়াক্কা না করেই নরম হাত দুটোতে সে গাজরা পরিয়ে দেয় সযত্নে। অতপর মাথার ফুলের টিকলিটা কোনো মতে একটু লাগিয়ে দিয়ে ওড়না দিয়ে ঘোমটা টেনে দেয়। এখন বউ বউ লাগছে। সানজি হিমশীতল বরফের ন্যায় জমে যায়। নির্মিষ চাহনিতে সে তখন থেকেই এই লোকটার পাগলামিগুলো দেখে যাচ্ছে। লোকটার মুখে বউ শব্দ আর দুর্দান্ত এক হাসি সরাসরি তার বুকে এসে আঘাত করে। এত যত্ন করে সে কি কখনো ভালোবাসা পেয়েছে? কেউ কি তাকে এতটা সমাদর করেছে? না, করেনি। যে মিথ্যা ভালোবাসার জালে সে আবদ্ধ ছিল সেখানে সবটাই কৃত্রিমতায় ভরপুর ছিল। এত সতেজ অনুভব সে করেনি। না, পেয়েছে একটুখানি যত্ন। দামি দামি রেস্টুরেন্ট, শপিং মল, ব্যান্ডের গাড়ি এসবতে আটকে ছিল সেই নামে মাত্র ভালোবাসা। অথচ সোনায় মুড়িয়ে থাকা রমণী আজ সামান্য দুটো ফুলেই এত পরিতৃপ্ত পাচ্ছে, যার ফলে সে নির্বাক পর্যন্ত হয়ে গিয়েছে। ভাষা খুঁজে পাচ্ছে না কি বলবে। সানজির পায়ের কাছে বসা পাগলা প্রেমিক তার হবু বউয়ের হাত ধরে মুখ তুলে যায়। ঠোঁটের কোণে লুকানো প্রাপ্তির হাসিটাকে দমিয়ে ধীর কণ্ঠে বলে, সমুদ্রের মাঝে এক বিন্দু জল ফেলেছি হয়তো, যেটা পরিমাপ করার বোকামি। চোখে ধরবে না কারো। অপরিময় বিশালতার মাঝে একেবারেই নগণ্য। তবুও নিরর্থক হয়ে একটুখানি, খুব সামান্য চেষ্টা। একটু কষ্ট করে মানিয়ে নাও। সানজি নিরুত্তর হয়ে থাকে। চোখ দুটো তার আপনা আপনি ঘোলাটে হয়ে এলেও খুব কষ্টে তা সংবরণ করে নেয়। বুকের ভেতরে বহমান ঝড় তাকে লণ্ডভণ্ড করে দিলেও সে টুর শব্দ অবধি করে না, বরং ঠোঁটের ঠোঁট চেপে সামান্য মাথা নাড়িয়ে সায় জানায়। এবার তাহলে শুরু করা যাক। কাজী সাহেবের তাড়াতে আসিফ উঠে দাঁড়ায়। পাশের চেয়ারটা টেনে বসতে বসতে বলে, শুরু করুন। আসিফ ভাই, ভাইয়াদের ছাড়া আমি বিয়ে করতে পারবো না মনে হচ্ছে। কথা দিচ্ছি, কবুল বলার সঙ্গে সঙ্গে জানাবো। আগে জানালে কি সমস্যা? আর রিস্ক নিতে চাই না। রিস্ক কেন হবে? আসিফ শীতল দৃষ্টিতে তাকায় সানজির দিকে। নির্মেদ কণ্ঠস্বরে বলে, অনেক কষ্ট পেয়েছি তোমাকে। হারিয়ে ফেললে নিঃশ্বাস আটকে মরে যাব। কেন, শ্বাসকষ্ট হচ্ছে আপনার? ভালোবাসার শ্বাসকষ্ট, যেখানে ইনহেলার তুমি। রিমন দুহাত বুকের সাথে ভাঁজ করে পিছনে দাঁড়িয়ে দুজনের প্রেম আলাপ শ্রবণ করে দীর্ঘশ্বাস ছাড়ে। মানুষের সেকেন্ডেই প্রেম হচ্ছে, সেকেন্ডেই ভালোবাসা হচ্ছে, আবার সেকেন্ডের মাঝেই বিয়ে হচ্ছে। আর তার হাট্টিমাটিম ছড়া কেটে কেটে বাচ্চার কান্না থামানো লাগছে, হাসানো লাগছে। এই দুঃখ রাখার জায়গা নেই আর তার। অথচ ঠিক সময় বিয়ে করলে সেও সারের মতো বাবা হতে পারত। জল্পনা কল্পনা এবং দ্বিধা দ্বন্দ্বতা কাটিয়ে অবশেষে কাজী সাহেব শুরু করেন বিয়ে পড়ানো। দেন মোহরের নির্ধারণের সময় আসিফ কিছুটা ভেবে চিনতে আজকেই পরিশোধ করার মতো টাকার পরিমাণ উল্লেখ করে। 1,01,000 টাকা ধার্য করে সানজিকে কবুল বলার জন্য কাজী সাহেব অনুরোধ করেন। কবুল উচ্চারণ করার আগে সানজি শেষবার আসিফের মুখরেখার দিকে তাকায়। অগভীর বিশ্বাস ভরসার প্রতিফল তার দৃষ্টির সীমায় এসে ভিড়ে। চোখ বন্ধ করে শুকনো ঢোক গিলে এক বিরাট দুঃসাহসিক কাজ করে ফেলে সে। সুস্পষ্ট স্বরে বলে ওঠে, কবুল। আরও 2 বার। কবুল কবুল। আলহামদুলিল্লাহ। পাত্রী হতে কবুল বাক্য নেওয়া শেষে কাজী সাহেব এবার আসিফের হতে কবুল বাক্য নেওয়ার জন্য অগ্রসর হয়।
তার প্রয়োজনীয় কথা শেষ হতে না হতেই আসিফ জোরালো গলায় নিজ হতেই উচ্চারণ করে, কবুল কবুল কবুল। কাজী সাহেব খানিকটা হতভম্ব হলেও পর মুহূর্তে নিজেকে সামলে নেন। তিনি ধরেই নিয়েছেন আজকের এই বিয়ে পড়ানোটা তার নিজস্ব ধারার কাজে বহির্ভূত। শুরু থেকেই উল্টাপাল্টা। রেজিস্টার খাতার সাইন করার জন্য এগিয়ে দিয়ে ভারী গলায় আসিফের দিকে তাকিয়ে বলেন, একটু রয়েস হয়ে কবুল বললে ক্ষতি নেই, বউ আপনার পাশেই আছে। আসিফ কলম হাতে নিয়ে সাইন করা শেষে সানজির দিকে খাতাটা এগিয়ে দেয়। কাজী সাহেবের চোখে চোখ রেখে মৃদু হেসে বলে, শুভ কাজ ওভার স্পিডে করতে হয়। রাত 8:30। বেডের উপরে শুয়ে দু হাত পা ছড়াছড়ি করে আপন মনেই খেলছে রাজকন্যা। একা একাই হাসছে তো আবার গুনগুন করে গাইছে নিস্তালে। ঠিক তার নিচে বেডের গা ঘেঁষে হেলান দিয়ে ফ্লোরে পা ছড়িয়ে বসে আছে সান্নিধ্য। কোলের উপর তার ল্যাপটপ, দুটো হাত তার ব্যস্ত কিবোর্ড ক্রিয়া চালন করতে। মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে তীক্ষ্ণ নজর তার মেয়ের দিকে। একদম রেডি হয়েই বসে আছে সে। শেহরিনের শাওয়ার শেষ হলে সে বের হবে তার কাজের উদ্দেশ্যে বাহিরে। পরনে তার সাদা কালো টি শার্ট, সঙ্গে কালো প্যান্ট। মুখভঙ্গি বেশ ঠান্ডাই রয়েছে এখন পর্যন্ত। চলমান কাজের মাঝে তার ফোন বাজে। বেড সাইডের ডেস্কের উপর হতে হাত বাড়িয়ে ফোনটা নিয়ে এক পলক স্ক্রিনের দিকে তাকায়। আসিফের ফোন। কোনো প্রকার কালক্ষেপণ না করে সরাসরি রিসিভ করে কানে ধরতেই অপর পাশ হতে ভেসে আসে নির্জীব এক স্বর। পুরো 1.5 মিনিট সান্নিধ্য নীরব থেকে সব কথা শুনে যায় অপর পাশের ব্যক্তির। ঠান্ডা মুখ রেখায় আগের চেয়ে কিঞ্চিত পরিবর্তন হয়ে আসে তার। কপাল খানিকটা ভাঁজ হয়ে আসলেও বিশেষ প্রতিক্রিয়া দেখায় না। কাটকাট গলায় বলে, লোকেশন বলো। আগ্রাবাদের স্ট্যান্ড রোডের পাশে দোতলা কাজী অফিস। সান্নিধ্য কান হতে ফোন নামিয়ে ল্যাপটপ বন্ধ করে উঠে পড়ে। ওয়ালেট, গাড়ির চাবি পকেটে নিয়ে হাত ঘড়ি পড়তে পড়তে সে ওয়াশরুমের কাছে গিয়ে দরজায় নক করে। বলুন। কতক্ষণ লাগবে তোমার? 10 মিনিট। সান্নিধ্য হাত ঘড়িতে সময় দেখে। 10 মিনিট মানে অনেক লম্বা সময়। এতক্ষণ অপেক্ষা করা তার মতো ধৈর্যশীল ব্যক্তির কাছে ভীষণ কঠিন একটা কাজ। শাহ মিকাকে বাইরে নিয়ে গেলে কি কোনো সমস্যা হবে? এই না না না, ঠান্ডা লেগে যাবে বাতাসে। গাড়িতে ঠান্ডা লাগবে না। কোথায় যাবেন? একটা দরকারে, তাড়াতাড়ি ফিরে আসবো। ক্যাবিনেটের ডান পাশে ওর গরম জামা কাপড় ভাঁজ করে রাখা আছে, ওখান থেকে একটা সেট নিয়ে পরিয়ে দিন। বাম পাশের গুলো থেকে নেবেন না, ওগুলো পাতলা সব। সান্নিধ্য শেহরিনের কথা মতো ব্যালকনি খুলে জামা হাতে নেয়। এর মাঝে আসে আবার ফোন। এবার ফোন করেছে তার চাচু সেলিম সাহেব। তার বন্ধু সাকওয়াত জামান এমন বিস্ফোরক চিত্র নিজ চোখে দেখার পরপরই তাকে ইনফর্ম করেছে। চাচ্চু, একটু পরে কথা বলছি। আমি নিজেও মাত্র জেনেছি। আমার মাথা হিট হয়ে যাচ্ছে। সনিধ্য, কিছু একটা করো, মান সম্মান আর রইল না। সান্নিধ্য ফোন কেটে দিয়ে সাহমিকার গরম জামা পরিয়ে দেয় অপটু হাতে। জামা পরানো হয়ে গেলেও প্যান্ট পরানোটা তার খেয়ালে আসে না। সানজির আবাসিক হোটেলে উপস্থিতির দিকটা বিকৃতিভাবে মিডিয়ায় উপস্থাপন করার ভাবনাটা তার মস্তিষ্ক জুড়ে বিচরণ চালিয়ে যাচ্ছে। রাজকন্যাকে কোলে তুলে সে বেরিয়ে যায় গন্তব্যে। এদিকে রাজকন্যা ড্রাইভার পরেই তার 4 মাস ছুঁই ছুঁই বয়সে বাবার সঙ্গে যায় ফুপুমুনির ঝামেলা মেটাতে। হাজার হোক মাথা গরম মানুষের কন্যা সে, একটু এদিকে সেদিকে তো মেনে নিতেই হবে। দোতলা ভবনের করিডোর জুড়ে পাইচারি করছে সানজি। দৃষ্টি তার ব্যস্ত রাস্তার দিকে নিমজ্জিত। সাই সাই করে ছুটে চলা গাড়িগুলোর দিকে তাকিয়ে থেকে দাঁত দ্বারা নখ খুঁটতে থাকে সে। সদ্য বিবাহিত নারীর তকমা গায়ে লেগে গিয়েছে। বিয়ে বিয়ে সুঘ্রাণ ছড়িয়েছে চারপাশটা জুড়ে। মিশ্র প্রতিক্রিয়ায় সে সমুদ্রের অথৈ জলে হাবুডুবু খাচ্ছে। যেভাবেই হোক ভাইদের তার ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। কোনো প্রকার ঝুট ঝামেলা সৃষ্টি হওয়ার সুযোগ দেওয়া যাবে না। এক্ষেত্রে একটু না হয় ইমোশনালটাকে অতিরিক্ত প্রয়োগ করবে। হাজার হোক ভাইয়ারা তার চোখের পানি সহ্য করতে পারে না।
তার সিদ্ধান্তটাকে নিশ্চয়ই সম্মান করবে। কালো রঙের দুটো গাড়ি একসঙ্গে আওয়াজ তুলে এসে থামে রাস্তার এক ধারে পার্কিং লটে। সানজি করিডোর ভেদ করে সঙ্গে সঙ্গে দৃষ্টি রাখে নিচে। দুপাশে স্থির হওয়া দুটো গাড়ি হতে নেমে আসে দুজন মানুষ। একজনের সঙ্গে আবার একটা আধগান পুচকেও এসেছে। হালকা বেগুনি রঙা একখানা জামা পরিধান করে বাবার কাঁধে মাথা রেখে আসে সে। বাবা সযত্নে মেয়েকে এক হাতে কোলে নিয়ে অপর হাতে গাড়ির দরজা বন্ধ করে নির্বাক চিত্তে উঠে আসে উপরে। আসিফ ভাই এসে গিয়েছে। সানজি চিৎকার করে রুমে ঢুকে পড়ে। এদিকে কাজী সাহেব অন্য দুজনকে বিয়ে পড়ানোর সময় এমন চিৎকারে যৎ সামান্য কেঁপে উঠে ভয়ে। বুকে ফু দিয়ে সে করুণ চোখে তাকান। আজ তার অফিসে কি যে হচ্ছে সে নিজেও বুঝতে পারছে না, কিছু বলতেও পারছে না। যখনই শুনেছে পাত্রী এমপি সাহেবের বোন। আসিফ রিমন ঠিকঠাক হয়ে যার যার জায়গায় অবস্থান নেয়। এদিকে বাদবাকি সাক্ষী দাতা সব উধাও। আসিফ তাদের আগেই পাঠিয়ে দিয়েছে কাজী অফিস হতে। যা কিছু হবে নিজে বুঝে নেবে। মামা কিংবা বন্ধু বান্ধবের সামনে আর লজ্জায় পড়তে চায় না। সারপ্রাস আগে প্রবেশ করলেও সান্নিধ্য মাঝপথে পড়ে আটকা। কিছু আম জামাতা তাকে ঘিরে ধরেছে। এমপি সাহেবের আচমকা এখানে উপস্থিত হয়তো তাদের কাম্য ছিল না। বিস্ফৃত নজরে তারা সবাই হ্যান্ডশেক করে এমপি সাহেবের সাথে, সেই সাথে নিজেদের সমস্যা তুলে ধরে। সদ্য যে ঘটনাটা এমপি সাহেবের সাথে ঘটেছিল সেজন্য অনেকেই দুঃখ প্রকাশ করে। কেউ কেউ ছবি তোলার আবদার করলে সান্নিধ্য মেয়ে আসের জন্য সবিনয়ে না করে দেয়। ভাইয়া সারফরাজ সামনে দাঁড়ানো দুজন মানবীর দিকে স্থির চক্ষুতে তাকিয়ে থাকে কয়েকক্ষণ, অতঃপর শক্ত গলায় বলে, ভয় করলো না? করেছিল। এত সাহস হয় কি করে? সানজি ভাইয়ের কড়া গলা শুনে ছলছল নয়নে তাকায়, নমুস কণ্ঠে বলে, মনে হয় ঘাড়ে ভূত চেপেছিল ভাইয়া। আমার কি এত সাহস আছে বলো? খুব বড় হয়ে গিয়েছো, একা একা বিয়ে করে এখন ভূতের ঘাড়ে দোষ চাপাচ্ছ? ভাই ওর কোনো দোষ নেই, আমি ওকে বিয়ে করার জন্য বলেছিলাম, সব দোষ আমার। কিন্তু কপু তো আমিও বলেছি, তাহলে তো দোষ আমারও। দুটোকে ধরে কর্ণফুলী নদীতে ফেলে দিয়ে আয়। সান্নিধ্যের আগমন হতেই নড়ে চড়ে দাঁড়ায় আসিফ। চোখ নামিয়ে নেয় সঙ্গে সঙ্গে। মাথা গরম লোক এসে গিয়েছে, এখন চুপ থেকে হজম করাই শ্রেয়। এদিকে কোমলমতি কায়া ভাইদের রাগান্বিত ভাব দেখে নিমিলিত লোচনে তাকিয়ে থাকে। ঠোঁট উল্টে কান্না আসা মুহূর্তেই সে সান্নিধ্যের পানে এগিয়ে যায়। এমন করে হঠাৎ বিয়ের কারণ ব্যাখ্যা দিতে গিয়ে কোলে থাকা রাজকন্যার ড্রাইভারের চোখ পড়ে তার কপালে ভাঁজ হয়ে সঙ্গে সঙ্গে উবড়ে যায় তার কান্না। ঠিক করে হেসে ওঠে সে। হায় খোদা, ভাইয়া তুই শাহামিকাকে ডায়পার পরিয়ে নিয়ে এসেছিস? হায় হায়, তোর কি হুঁশ জ্ঞান নেই? সান্নিধ্য সানজির কথা শোনা মাত্র সঙ্গে সঙ্গে কোলে থাকা রাজকন্যার দিকে তাকায়। সাদা ড্রাইপার চোখে পড়তেই তার ভ্রু কুঁচকে যায় আপনা আপনি। সে এই কাজ কখন করলো? সে তো ঠিকই জামা প্যান্ট পরিয়ে দিয়েছিল মনে হচ্ছে। এই জন্যই তো সব কিছুক্ষণ হলো হালকা ভেজা ভেজা অনুভব হচ্ছিল বাহুর উপরে। তার মানে লিক হয়ে গিয়েছে। হাসার কিছু নেই, ডায়াপারও এক ধরনের পরিধেয় বস্তু। তাই বলে এভাবে সরাসরি বাহিরে নিয়ে আসবি? এই দুসময়ে সানজি হেসেই কুল পায় না। ড্রাইভার পরনে রাজকন্যার দিকে যতবারই তাকাচ্ছে ততবারই তার খিলখিল করা হাসির শব্দ ভেসে আসছে। অথচ পরিস্থিতির বাকি সব মানুষের মুখে কোনো হাসি নেই। তাদের কাছে বিষয়টা অস্বাভাবিক কিছু লাগছে না। এমপি সাহেবের মতো মানুষ যে এতটুকু ঘরোয়া স্বভাব এনেছে নিজের মাঝে, এটাই অনেক বড় কিছু। ধমক দিব? না। লাফিয়ে লাফিয়ে বিয়ে করার সাহস পাস কই তুই? বেশি সাহস হয়ে গিয়েছে না? হালি শহর থেকে আগ্রাবাদে চলে এসেছিস। সান্নিধ্যের ধমকে সানজির হাসির বেগ কমে যায়। মুখখানা ফাটা বেলুনের মতো চুপসে যায় মুহূর্তেই। নিচু চোখ করে সে তাকায় ভাইয়ের মুখের দিকে। লোভে পড়ে। কিসের লোভ? সানজি ছোট মুখ করে নীরব গলায় আসিফের দিকে তাকিয়ে বলে, আসিফ ভাই আমাকে লোভ দেখিয়েছে।
সে বলেছে বিশ্বস্ততা, বিশুদ্ধ ভালোবাসা, সম্মান দেবে, আজীবন থাকবে এর মেয়াদকাল। আমি এগুলোর লোভে পড়ে বিয়েতে রাজি হয়েছি। আর এমনিতেই কন্ট্রোভার্সি হয়তো শুরু হয়ে গিয়েছে। তোকে যাতে সবাই প্রশ্নবিদ্ধ না করতে পারে, তার জন্য কি এটা ভালো সলিউশন না? আমার দিক ভেবে তুই প্রবলেম সলভ করার জন্য চাপে পড়ে এত বড় ডিসিশন নিবি, সেটাতে আমার সাপোর্ট কখনোই থাকবে না। এসব ফেক নিউজ, কন্ট্রোভার্সি, মিডিয়া সামলানো আমার জন্য খুব একটা কঠিন কিছু না। এগুলোর জন্য আমি নিজেই যথেষ্ট। চাপে পড়ে করিনি। নিজ ইচ্ছাই করেছিস। ভাইয়ার সামনে স্বীকার কর। সান্নিধ্যের হঠাৎ এমন ক্রোধান্বিত রূপ দেখে সানজির গলা ভারী হয়ে ওঠে। একটুখানি আগের হাসি মুখ এখন তার কান্নায় নিমজ্জিত। ফোপানোর সুর তুলে সারফরাজের দিকে তাকিয়ে বলে, আমি স্বইচ্ছায় স্বজ্ঞানে আসিফ ভাইকে বিয়ে করেছি ভাইয়া। সারফরাজ বোনের চোখের পানি দেখে দীর্ঘশ্বাস ফেলে। এই একটা জিনিসই যথেষ্ট তাকে কাবু করে ফেলার। একটুখানি হাত বাড়াতে না বাড়াতেই সানজিৎ ঝেপে যায় তার বুকের মধ্যে। দমকানো কান্নার সুর তুলে বলে, সরি। হয়েছে, আর কান্না করতে হবে না। সান্নিধ্য নিজেকে ধাতস্থ করে। আসিফের দিকে এক নজর তাকিয়ে সারফরাজের দিকে দৃষ্টিপাত করে স্পষ্ট কণ্ঠে বলে, আসিফ আমার লোক, ওর সাথে আমার কাজের সময়সীমা 5 বছরের। মানুষ হিসেবে ও কেমন সেটা বলার প্রয়োজন বোধ করছি না। ওর বাবা মা নেই, যেহেতু আমার আন্ডারেও থাকে, তাই কিছুটা দায়িত্ব আমারও আছে। ধরতে পারিস আমি ওর গার্ডিয়ান বা এমন কিছু। বোনের সাইডটা আমি কিছু সেকেন্ডের জন্য অফ রেখে আসিফের হয়ে তোর কাছে বলছি, ভরসা করতে পারবি ওকে? সানজির জন্য ও ঠিকঠাক। তুই আসিফকে কিভাবে বিচার করিস? আমি ওকে বিচার করতে পারি না। আমার জন্য ও সেই অপশন রাখেনি। নিজের লোক বলে আমি কখনোই ওর কোনো প্রশংসা করব না, কারণ বোনটা আমারও। ও স্বইচ্ছায় সজ্ঞানে যেহেতু বিয়ে করেছে, এক্ষেত্রে আমি দ্বিতীয় কোনো কথা বলতে পারি না, সেই রাইট আমার নেই। আমি জাস্ট তোর থেকে শুনতে চাইছি তোর কোনো আপত্তি আছে কি না। আমি আমার বোনের সুখ চাই, যে কোনো মূল্য সুখ চাই। আসিফ এত বড় সিদ্ধান্ত যখন নিতে পেরেছে একা একা, তাহলে ওর নিজের স্বীকার করতে হবে সে আমাকে এই বিষয়ে নিশ্চয়তা দেবে। আমি তার ইনকাম সোর্স, পজিশন কি আছে কি নেই সেটা দেখতে চাই না। সে কিভাবে আমার বোনকে সুখে রাখবে আমি সেটা দেখতে চাই। আসিফ সারফরাজের দৃঢ় গলায় বলা প্রতিটি কথা নিচু স্বরে শ্রবণ করে, অতঃপর মাথা উঁচু করে চোখে চোখ রাখে বিনয়ী ভঙ্গিতে। শান্ত গলায় বলে, আমি অধিক টাকা পয়সা দিয়ে হয়তো সুখ কিনতে পারবো না, কিন্তু আমার যা আছে তা দিয়ে সুখ তৈরি করে নিতে পারবো। আপনারা দুজনেই আমার কাছে অনেক সম্মানের ভাই, অনেক উঁচুতে আপনাদের স্থান। আমি চেষ্টা করব নিজের নেওয়া এই সিদ্ধান্তটাকে সারা জীবন আগলে রাখার। একটু ভরসা করে দেখুন। সারফরাজ এক হাত সানজির মাথায় রেখে অপর হাত হতে পকেট থেকে ফোন বের করে সান্নিধ্যের উদ্দেশ্যে তাকিয়ে বলে, আমার কোনো আপত্তি নেই। সানজির যেখানে পূর্ণ মত, সেখানে আমার দ্বিমতের কোনো সুযোগ নেই। বাট অ্যাপ্রিসিয়েট ইয়োর কোয়ালিটিস। নিজে দায়িত্ব তুলে নিয়েছিস। চলমান মীমাংসায় এতক্ষণ ধরে চুপ থাকতে থাকতে হাতিয়ে ওঠে সাহমিকা। কাঁধ হতে মুখ তুলে সে বাবার গলা খামচে ধরে ঠোঁট উল্টায়। দেখতে দেখতে ফুকুমুনির মতো হুট করে শুরু করে দেয় কান্না। সানজি সারপ্রাইজের বুক হতে মুখ তুলে চায় সাহমিকার কান্নার শব্দে। দু হাতে চোখ মুছে সে এগিয়ে যায় সেদিকে। হাত বাড়িয়ে সান্নিধ্যের কোল হতে রাজকন্যাকে নিজ কোলে তুলে নেয়। অতঃপর কণ্ঠ ভারী করে বলে, ধমক দেওয়ার জন্য 1000 টাকা আর তোর মেয়ের কান্না থামাবো। এখন সেটার জন্য 1000 টাকা টাইম টু টাইম পাই যেন। বিনা পয়সায় সানজি কাজ করে না। সান্নিধ্যের কপাল ফের কুঁচকে যায়। থতমত গলায় বলে, তোকে আবার আমি কখন ধমক দিলাম? দিয়েছিস। এটা ধমক হলো কিভাবে? অত শত জানি না, জরিমানা করা হয়েছে মানে দিতে হবে। নিজের পারিশ্রমিক উত্থাপিত করা শেষে সানজি সাহমিকাকে নিয়ে চলে যায় করিডোরে। সান্নিধ্য অবাক চোখে সারফরাজের দিকে তাকায়। সারফরাজ কানে ফোন চেপে ধীর কণ্ঠে বলে, ভাগ্য ভালো আমাকে জরিমানা করে নাই। শাহজাহান সাহেব ফোন ধরা মাত্র সারফরাজ কণ্ঠ নামায়। ফোন লাউড স্পিকারে রেখে নির্মেদ স্বরে বলে, হ্যালো বাবা। বলো। একটা বিশেষ ঘটনা ঘটে গিয়েছে। কোথায় তুমি? আগ্রাবাদে। কি বিশেষ ঘটনা?
সারফরাজ লম্বা দম টেনে নেয়, সুস্বস্তির কণ্ঠে বলে। সানজি আসিফকে বিয়ে করেছে। ফোনের অপর পাশে শাহজাহান সাহেব খানিক সময়ের জন্য নীরব হয়ে যান। এত বড় একটা সংবাদ হঠাৎ শোনার পর তার প্রতিক্রিয়া কেমন হবে তা সান্নিধ্য সারফরাজ দুজনেই আন্দাজ করতে সক্ষম হয়। কিছুক্ষণ নীরবতা পালন শেষে অসন্তুষ্টিত চিত্তে বলেন, চমৎকার ছিল তোমার বিশেষ কথাটা, শুনে ভীষণ খুশি হলাম। তোমাদেরই তো বোন, তোমাদেরই তো উদ্ভট কাজে তো সে করবে। তোমাদের দ্বারা তো স্বাভাবিক কোনো কাজ সম্ভব নয়। তুমি বিজনেস বাদ দিয়ে সারা জীবন এসব বিচার সালিশেই করে যাবে। কোটি টাকার ডিল হাতছাড়া হয়ে যাক, তাতে তোমার কিছু যায় আসে না। তোমার ছোট ভাই তো আরেকজন, সে মারামারি হানাহানি করে জেল হতে ঢুকবে আর বের হবে। পুলিশ আদালত বছরের 12 মাস পিছু লেগে থাকবে। তোমার বোন হুট করে বিয়ে করে চমকে দেবে। এটাই তো তোমাদের কাজ। খুব ভালো, খুব ভালো। আমার কিছু বলার নেই, যা খুশি করো। শাহজাহান সাহেব মুখের উপর ফোন কেটে দেন। তার রণমূর্তিতে সান্নিধ্য সারফরাজ নির্বাক চাহনি মেলে একে অপরের সঙ্গে। 1 মিনিটে 3 ভাই বোনকেই একেবারে ধুয়ে দিয়েছেন তাদের পিতা সাহেব।